10টি টপিক যা বিইউপি ভর্তি পরীক্ষায় তোমাদের অন্যদের থেকে এগিয়ে রাখবে। হ্যাঁ, এই ভিডিওতে আমি মোট এরকমই 10টি টপিক নিয়ে আলোচনা করব যা বিইউপির ভর্তি পরীক্ষা অর্থাৎ FASS এবং FSSS এ তোমাদেরকে অনেক সহায়তা করবে। এবং এই ভিডিও জুড়ে আমি আছি এনাম আহমেদ পোষণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে দ্বিতীয় স্থান অধিকারী এবং 2022-23 শিক্ষাবর্ষে বিইউপির FASS ভর্তি পরীক্ষায় ফার্স্ট মেরিটেই ইংলিশে চান্স প্রাপ্ত। তোমাদের এই ভিডিওতে আমি বিইউপিতে কি কি পড়তে হবে, বিইউপি ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, কি কি অ্যাভয়েড করতে হবে, কিছু শর্টকাটস, কিছু ইম্পর্টেন্ট রুলস, টপিকস, ইম্পর্টেন্ট সেক্টরস, ইম্পর্টেন্ট কিছু বই, ইম্পর্টেন্ট কিছু ওয়েবসাইট যেগুলো দিয়ে তোমরা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের বিইউপি সম্পর্কিত সকল কনফিউশন, কিভাবে তোমরা প্রিপারেশন নিবে, কি কি পড়তে হবে সবকিছুই এই একটি ভিডিওতেই কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি শুরু করা যাক। প্রথম টপিকটি হচ্ছে ইংলিশ এন্ড বাংলা টেক্সট বুক। এখন তোমরা ভাবতে পারো যে ভাইয়া আমাদের কি বলে, ইংলিশ এন্ড বাংলা টেক্সট বুক তো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বিষয় হচ্ছে কি যে বিইউপির জন্য স্পেশালি ইংলিশ এন্ড বাংলা টেক্সট বুক খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতি বছর FASS এবং FSSS দুটো ইউনিটই ইংলিশ এবং বাংলা টেক্সট বুক থেকে অনেক কোশ্চেন আসে। এমনও হয়েছে যে বিইউপির এফ ট্রিপলএস এবং FASS দুটো পরীক্ষাতেই ইংলিশ এবং বাংলা টেক্সট বুক থেকেই সম্পূর্ণ কোশ্চেন এসেছে। 100% কোশ্চেন ইংলিশ এবং বাংলা টেক্সট বুক থেকেই এসেছে। সরি, বাংলা টেক্সট বুক থেকে এসেছে বাংলা সেক্টরে। এটি এই লাস্ট ইয়ারই হয়েছিল। লাস্ট ইয়ারে একটি ইউনিটে বাংলা টেক্সট বুক থেকেই সম্পূর্ণ মোট 20টা কোশ্চেনের 20টা কোশ্চেনই বাংলা টেক্সট বুক থেকে এসেছে। এখন ইংলিশ টেক্সট বুক থেকেও বেশ কিছু প্রশ্ন আসে। যেমন লাস্ট ইয়ারে কিছু কোশ্চেন এসেছিল, যেমন দি মোমেন্ট টু ব্রিজ দি ক্যাজনস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, হোয়াই ডু দি ওয়ার্ড ব্রিজ দি ক্যাজনস হ্যাভ বিন ইউজড ইন দি সেন্টেন্স। এইসব কোয়েশ্চেন অ্যান্সার করতে তোমাদের কি করতে হবে যে টেক্সট বুকের ইংলিশ টেক্সট বুকের প্রতিটি লাইন ডিফাইন করে করে পড়তে হবে। যেমন এই যে সেন্টেন্সটা, দি মোমেন্ট টু ব্রিজ দি ক্যাজেন্স দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, এখানে ব্রিজ দি ক্যাজেন্স বলতে কি বোঝানো হয়েছে, এইসব যে ইম্পর্টেন্ট ইডিয়মস বা অথবা ফ্রেজেস যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন টেক্সট বুক প্যাসেজে, এগুলো তোমাদের খুব গুরুত্বের সাথে পড়তে হবে। যেমন এখানে ব্রিজ দি ক্যাজেন্স এর মানে হচ্ছে টু ইলিমিনেট ডিফারেন্স, অর্থাৎ তাদের ভিতরে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের ভিতরে যে দূরত্বটা ছিল এই দূরত্বটা যেন ঘুচে যায়, তারা যেন আবার পাশাপাশি বসবাস করতে পারে, একসাথে বসবাস করতে পারে, এইটাই বোঝানো হয়েছে ব্রিজ দি ক্যাজেন্স দিয়ে। আবার and when this happens, and when we allow freedom ring, and when we let it ring from every village, every hamlet, dash will be um, able to join hands and sing in the words of the old Negro spiritual free at last. In the statement, what does the word hamlet refers to? এক্ষেত্রেও ওই যে শুরুর প্রথম যে প্রশ্নটি আমি দেখিয়েছিলাম ওভাবেই পড়তে হবে যে প্রতিটি লাইনের প্রতিটি ওয়ার্ড তোমাদের দাগিয়ে দাগিয়ে পড়তে হবে এবং সম্পূর্ণ বইয়ের। এতে হবে কি যে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক সেটি ঢাবি, হোক সেটি জাবি, হোক সেটি বিউপি, হোক সেটি জিএসটি, যে কোনো একটিতে পরীক্ষা দিতে যাবা, তোমার অবশ্যই ইংলিশ টেক্সট বুক থেকে যত প্রশ্ন আসুক তোমাদের কমন পড়বে। কিভাবে পড়তে হবে? প্রতিটি লাইন দাগিয়ে দাগিয়ে সুন্দর করে প্রতিটি ইডিয়ামস, ফ্রেজ, গ্রামাটিক্যাল আইটেম, ভোকাবুলারি আইটেম সবগুলোই তোমাদের পড়তে হবে। যেমন এখানে হ্যামলেট, হ্যামলেট মানে কি? হ্যামলেট মানে হচ্ছে এ স্মল ভিলেজ, অর্থাৎ খুব ছোট একটি গ্রাম। আবার আরেকটি সেন্টেন্স দেখো তোমরা যে ইন আই হ্যাভ এ ড্রিম, হোয়াট ডাজ মিন বাই, হোয়াট ডাজ এখানে একটা শব্দ হবে, হোয়াট ডাজ মিন বাই বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। এক্ষেত্রে সিম্ফনি, বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, এই শব্দটা, এই ফ্রেজটা এসেছে আই হ্যাভ এ ড্রিম নামক একটি স্পিচ থেকে, যেটি দিয়েছিল মার্টিন লুথার কিং জুনিয়র। এখানে এই যে বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড এর মানে কি? এর মানে হচ্ছে ইউনিটি, অর্থাৎ তাদের ভিতরে এক ধরনের ইউনিটি কাজ করবে যখন
যখন এই ইউনিটি কাজ করবে তখন তাদের ভিতরে একটি ভ্রাতৃত্বের মধুর সুর বাজবে। অর্থাৎ এখানে ভ্রাতৃত্বের মধুর সুর বলতে বোঝানো হয়েছে ইউনিটি, একতা। আবার ফ্রড সেড দ্যাট ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ ড্যাশ। এক্ষেত্রে এটি সরাসরি ইংলিশ টেক্সট বুক থেকে এসেছে। ফ্রড সেড দ্যাট ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ সাবকনসিয়াস ডিজায়ার্স। এই সেন্টেন্সটি একেবারেই ফার্স্ট পেপার থেকে অর্থাৎ ড্রিমস প্যাসেজ থেকে হুবহু এসেছে। অর্থাৎ এক্ষেত্রেও তোমার কি করতে হবে, ফার্স্ট পেপারের প্রতিটি লাইন খুব মনোযোগের সাথে পড়তে হবে। এখানেও আরেকটি সেন্টেন্স আছে, এগুলো আমি না ব্যাখ্যা করলাম। সেকেন্ড টপিকে যাই, যেটি হচ্ছে জব সলিউশন। এবার জব সলিউশন কেন দরকার এবং কোথা থেকে পড়বো, কি করব না করব, এটা নিয়েই আমি এখানে আলোচনা করতেছি। জব সলিউশন কেন দরকার? দেখো, বিউপির ম্যাক্সিমাম প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসে থাকে। কোনো না কোনো চাকরির পরীক্ষায় তুমি দেখবাই 90% কোশ্চেন, একমাত্র যেগুলো টেক্সট বুক বেস আছে এগুলো ব্যতিরেকে বাকি যে কোশ্চেনগুলো আছে এগুলোর ভিতরে 90% কোশ্চেন তোমার কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছে, অথবা হুবহু না আসলেও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। তো তোমরা যখন জব সলিউশন করবা, একসাথে কি হবে যে তুমি যে টপিকটা কমপ্লিট করেছো ওই টপিকের যত প্র্যাকটিস আছে তুমি জব সলিউশনের মাধ্যমে করতে পারো। তুমি কমন পড়ার জন্য কিছু এক্সট্রা, যেমন বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি পরীক্ষা, তারপর হাই স্কুল পরীক্ষা, নিবন্ধন, এই 5টা টপিকের জব সলিউশন তোমরা কমপ্লিট করতে পারো বিগত 5 কি 10 বছরের। যাতে হবে কি তোমরা অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবা। এখন প্রশ্ন হচ্ছে, ভাই জব সলিউশন কোথায় পাবো? এত বড় বই তো আর কেনার সামর্থ্য এখন নাই। সামর্থ্য থাকলেও এখন এত টাকা খরচ করবো কেন? সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো কিছু আইডিয়া আছে, যেমন এই একটি ওয়েবসাইট shartacademy.com। এই ওয়েবসাইটটি এখন পেইড, অর্থাৎ মান্থলি প্যাকেজ কিনতে হয়, যেমন 50 টাকা দিয়ে মান্থলি প্যাকেজ কিনতে হয়। এই ওয়েবসাইটটি রেফার করার কারণ হচ্ছে কি, যে এই ওয়েবসাইটে তোমরা একেবারে ফ্রি তোমরা যে কোনো চাকরির পরীক্ষার টেস্ট দিতে পারবা, ডেমো টেস্ট। অর্থাৎ ওই যে পরীক্ষা আসছে, ধরো 32তম বা 40তম বিসিএস, 40তম বিসিএস এর কোশ্চেন থেকে তুমি একটা ডেমো এক্সাম দিতে পারছো। তুমি একসাথে প্র্যাকটিস হয়ে গেল, তোমার নিজের ইভ্যালুয়েশন হয়ে গেল। তুমি চাইলে ওখান থেকে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা নিতে পারো। এবং এই যে শেয়ার একাডেমিতে তুমি সম্পূর্ণ একটি জব সলিউশন পেয়ে যাচ্ছ। মানে জব সলিউশন পেজ বাই পেজ না পেলেও তুমি ওখানে কিছু অপশন পেয়ে যাচ্ছ। আমি শেয়ার একাডেমি নিয়ে লাগে আর একটি ভিডিও ক্রিয়েট করব, যেখানে তোমাদের আমি ডিটেইলসে জানিয়ে দেবো যে শেয়ার একাডেমি কি কাজ করে। এটির সাবস্ক্রিপশন নিলে 50 টাকা লাগবে, 49 টাকা, 49 টাকা লাগে। 49 টাকায় তুমি যে কোনো চাকরি পরীক্ষার কোশ্চেন এখানে পেয়ে যাবে, এবং যে কোনো টপিকে। আরেকটি হচ্ছে মেক এমসিকিউ, এটি সম্পূর্ণ ফ্রি। মেক এমসিকিউতে তুমি ডেইলি এক্সাম দিতে পারবে। ডেইলি না, তোমার যখন ইচ্ছা তখন তুমি এক্সাম দিতে পারবে, এবং আনলিমিটেড এক্সাম, সম্পূর্ণ ফ্রি। কিছু কিছু এক্সাম অবশ্য পেইড আছে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই ফ্রি। অর্থাৎ তুমি এই ওয়েবসাইট থেকে ফ্রিতে যে কোনো পরীক্ষার যে কোনো টপিকের তুমি অনেক এক্সাম দিতে পারবে। মোটমাট প্রায় 10,000 12,000 প্লাস পরীক্ষা, সরি দুঃখিত, প্রায় 60,000-এর মতো পরীক্ষা আছে, 50-60,000-এর মতো। তোমরা চাইলে সেখান থেকে যে কোনো একটা টপিকে এক্সাম দিতে পারো। আরেকটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অর্থাৎ তোমাদের যদি জব সলিউশন একান্তই প্রয়োজন হয় পিডিএফ আকারে, তাহলে তোমরা আমাকে এই নাম্বারে এসএমএস করতে পারো। আমি অবশ্যই তোমাদের জব সলিউশনের একটি পিডিএফ দিয়ে দেবো। আর যদি সম্ভব হয় তোমরা হার্ড কপি কিনে নিতে পারো। হার্ড কপি কিন্তু যে কোনো লাইব্রেরিতে গিয়ে চাইলেই ওরা দিয়ে দেবে তোমাদেরকে হার্ড কপি জব সলিউশনের। আচ্ছা, গেল। এখন হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি নিয়ে প্রায় অ্যাডমিশন ক্যান্ডিডেটই এটি বিশাল সমস্যা, যে ভোকাবুলারি পাই না ভাইয়া, কি করব? আচ্ছা, ভোকাবুলারির জন্য তোমাদের কি করতে হবে? ভোকাবুলারির জন্য সবচেয়ে সহজ আমি একটা পদ্ধতি দিয়ে দিই, যেটা হচ্ছে মাস্টার বই। ঠিক আছে? মাস্টার বই থেকে কিভাবে পড়বে? মাস্টার বইতে অনেক দেওয়া, তোমার ভোকাব পার্ট দেওয়া, এবং অনেকগুলো, এগুলো কমপ্লিট করা বলতে গেলে ইম্পসিবল। ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা একটা ট্যাকটিক্স ইউজ করতে পারো, সেটি হচ্ছে এমসিকিউ পড়া। অর্থাৎ ওই মাস্টার বইতে দেখবে যে প্রতিটি চ্যাপ্টারের শেষে, প্রতিটি চ্যাপ্টার না, মূলত প্রতিটি নিয়মের সাথে, ভোকাব পার্টে প্রতিটি নিয়মের সাথে অনেকগুলো এমসিকিউ দাও। এই এমসিকিউ গুলো
কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো না কোনো চাকরি পরীক্ষা, কোনো না কোনো পরীক্ষায় এগুলো এসেছে। এবং ঘুরিয়ে পেঁচিয়ে এই ভোকাবুলারি গুলোই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তার ভিতরে বিউপি অন্যতম। অর্থাৎ বিউপিতে তোমার এই যে ভোকাবুলারি গুলো আসে, আমি বলতেছি এফএএসএস এবং এফট্রিপলএস এর কথা, এই ভোকাবুলারি গুলো তোমার ওই আগের সালে যেসব চাকরি পরীক্ষা এসেছে ওইগুলো থেকেই রিপিট হয়। অর্থাৎ তোমরা চাইলে মাস্টার বইয়ের যে ভোকাব পার্টটা আছে ওখান থেকে এমসিকিউ গুলো পড়তে পারো। এখান থেকে অনেক কমন আসার সম্ভাবনা রয়েছে এবং তোমরা চাইলে মিলিয়ে দেখতে পারো যে মাস্টার বই ওখান থেকে আসে। দেন বাংলা গ্রামার, ভোকাব পার্ট নিয়ে আমি বেশি আলোচনা করলাম না, ওটা নিয়ে সামনে আরো আলোচনা আছে। এখন হচ্ছে বাংলা গ্রামার। বাংলা গ্রামার কিভাবে পড়বো? এখন ব্যাপার হচ্ছে যে বাংলা গ্রামার আমার বোধ হয় ইংলিশ গ্রামার থেকে অনেক কঠিন, ঠিক আছে, বাংলা গ্রামার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলা গ্রামার আসে, যে শিডিউল আছে, ওইটাই আমরা ম্যাক্সিমাম ফলো করে থাকি, যে ওখানে যে প্রিপারেশন নিই আমরা বিউপির জন্য সেই প্রিপারেশন নিই। কিন্তু ব্যাপারটা এমন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি বাংলা গ্রামারের প্রিপারেশন নিবে তখন তোমার এ টু জেড অ্যাডভান্স লেভেলে পড়তে হবে। কিন্তু যখন তুমি বিউপির বাংলা গ্রামারের প্রিপারেশন নেবে তখন অনলি মৌলিক বিষয়গুলো দেখলেই হবে। এবং মৌলিক বিষয় বলতে আপনি কি বুঝাচ্ছেন ভাইয়া? ব্যাপার হচ্ছে মৌলিক বিষয় বলতে ওগুলোকেই বোঝায়, যেমন প্রতিবাদিক কি, ধরার উচ্চারণ কি। আমি কিছু এক্সাম্পল দেখাই তোমাদেরকে, তাহলে বুঝবা। যেমন ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি এবং ফলার বৈশিষ্ট্য কি। এখন ভাই, যারা অ্যাডমিশন দিবে তাদের এমন কেউ নাই যে জানে না যে ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি। এখন ব্যঞ্জন বর্ণের ফলা তোমরা কাউন্ট করবে, কাউন্ট করে ফলার বৈশিষ্ট্য কি, ফলার বৈশিষ্ট্য হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এখন কারো যদি ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি এটিও না মনে থাকে, তাহলে এই যে ফলার বৈশিষ্ট্য কি এটি তো সবারই মনে থাকে, যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। এখানে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে বি নাম্বারে, তো অ্যান্সার হচ্ছে এখানে 6টি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এইরকম বেসিক কোশ্চেন গুলোই বিউপিতে এসে থাকে। যেমন আরো আমি এক্সাম্পল দেখাই, যে ঢর র এর উচ্চারণ স্থান কোনটি? এর উচ্চারণ স্থান কোনটি? এটি হচ্ছে আম, অগ্রতাল। ঢর র অগ্রতাল, সরি জিব্বামুল, জিব্বামুল। দুঃখিত, আমি ভুল অ্যান্সার করেছি জিব্বামুল থেকে। অর্থাৎ এগুলো তোমরা ইজিলি, এটা ঢর র এর উচ্চারণের স্থান কোনটি, এগুলো তোমরা খুব সুন্দরভাবেই পড়েছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রিপারেশন নিচ্ছো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন প্রিপারেশন নিচ্ছো তখন এগুলো, এই মৌলিক বিষয়, বেসিক বিষয়গুলো তোমরা ক্লিয়ার করে ফেলেছো। তারপরও যদি তোমাদের এই উচ্চারণের স্থান নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আমার চ্যানেলে আমি ধ্বনি ও বর্ণ নিয়ে একটি ভিডিও আপলোড করেছি প্রায় 25-30 মিনিটে। ওখানে একেবারে আমি এ টু জেড সব কভার করেছি উচ্চারণের স্থান নিয়ে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো সেই ভিডিওটিতে আমি একেবারে ধ্বনি এবং বর্ণ সম্পর্কিত যা আছে সবকিছুই আমি ক্লিয়ার করেছি ওখানে। আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের যদি খুঁজতে সমস্যা, অথবা তোমরা চ্যানেলে ঢুকলেই ওই ভিডিওটি শুরুর দিকেই পেয়ে যাবে। তারপর রয়েছে সমুদ্র হিমাচল কোন সমাস উদাহরণ। এখন সমাস বিষয়ক অনেক জটিল জটিল সমস্যা আছে সমাসের, কিন্তু বিউপিতে বিশেষ করে তোমরা দেখবা সবচেয়ে সিম্পল সিম্পল সমাসের উদাহরণ দিয়ে প্রশ্ন আসবে। যেমন সমুদ্র হিমাচল, কোন সমাসের উদাহরণ? এটি হচ্ছে অব্যয়ীভাব, অর্থাৎ সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। সমুদ্র হিমাচল, এটি হচ্ছে অব্যয়ীভাব। খুব সহজ, মৌলিক বিষয়, একেবারে সমাসের মৌলিক কিছু বিষয়, অব্যয়ীভাব সমাস, যার ভিতরে সমুদ্র হিমাচল আছে, কোনো কমপ্লেক্স বিষয় না। আবার তোমরা যদি আরো দেখতে চাও, তাহলে সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ? সেমিকোলন, এটি হচ্ছে তোমার বিরাম চিহ্নের একটি উদাহরণ। বিরাম চিহ্নর চ্যাপ্টার মৌলিক ব্যাকরণের অংশ। সেমিকোলন কতকাল, সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ? এটি হচ্ছে এক বলা যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে সেটি হচ্ছে সেমিকোলনের বিরতিকাল। তো এগুলো একেবারেই বেসিক, তোমরা এগুলো কোথা থেকে পড়বে? যে কোনো ব্যাকরণ বই, যে কোনো ব্যাকরণ বই বাজারে প্রচলিত, ধ্রুব আছে, অভিযাত্রী আছে, আম, আরো অনেক বই আছে, ব্যাকরণ বিচিত্রা আছে সম্ভবত, এরকম আরো কিছু বই আছে। এগুলো থেকে তোমরা ক্লিয়ার করে নিতে পারো বেসিক যে বিষয়গুলো আছে। তারপর নেক্সট টপিক হচ্ছে ইংলিশ জিকে। এই প্রশ্নটি যারা অ্যাডমিশন দিবে বিউপিতে তাদের সবার একটি সমস্যা, ইংলিশ জিকে। ভাই ইংলিশ জিকেতে কি করব? ইংলিশ জিকেতে তো অনেক সমস্যা, কি করতে পারি? ইংলিশ জিকে কোনো সমস্যাই না। অ্যান্ড আই থিঙ্ক ইংলিশ জিকে বাংলা জিকের থেকেও সহজ। কারণটা কি? এই দেখো, আমি কিছু এক্সাম্পল দেখাই তোমাদের। হুইচ অফ দি ফলোইং ইজ নট আ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি?
এখন তোমরা যখন বাংলায় পড়েছো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, তোমরা ইংলিশেও স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পড়বে। এখন এই যে কোশ্চেন গুলো এসেছে, হুইচ অন অফ দি ফলোইং ইজ নট এ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এটার বাংলা অর্থ বোঝা তেমন কোনো জটিল বিষয় নয় যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির দেশ নয় কোনটি। আবার তোমরা যদি নেক্সট কোশ্চেনটি দেখো, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ এ রেড প্ল্যানেট, লাল গ্রহ নামে কোন গ্রহটি পরিচিত। এখন যারা জিকে পড়েছে তাদের ম্যাক্সিমামই বেসিক জিকে সম্পর্কে আইডিয়া আছে। রেড প্ল্যানেট এখানে আছে মার্স, মঙ্গল গ্রহকেই রেড প্ল্যানেট বলা হয়। তো এইসব যে ইংলিশ জিকে আছে, এখানে মাত্র আমি দুটো উদাহরণ দিলাম। তোমাদের যদি উদাহরণ লাগে, তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন দেখলেই তোমরা বুঝে যাবা যে ইংলিশ জিকে তোমাদের জন্য তেমন কোনো বিষয় না। ঠিক আছে, ইংলিশ জিকে তোমাদের জন্য কোনোই বিষয় না। আর ব্যাপার হচ্ছে বিউপিতে জিকে কিরকম আসে। এখন ব্যাপার হচ্ছে কি যে আহ, অন্যান্য ইউনিভার্সিটি থেকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে যেরকম কোশ্চেন করে, যেমন জাহাঙ্গীরনগর কিন্তু বিখ্যাত আছে, বিখ্যাত না বলতে গেলে কুখ্যাত। কুখ্যাত হচ্ছে ওদের যে জিকে প্যাটার্নটা আছে, ওদের জিকে প্যাটার্ন খুবই হার্ড করে। ওই রকম কোশ্চেন বিউপিতে হয় না। বিউপিতে সাধারণ জ্ঞানের কোশ্চেন হয় একেবারেই ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন আসে। এখন এই ইজি কোশ্চেন গুলো বা এই যে জিকে গুলো আমি কোথায় পাবো? যে কোনো জিকে বই, বাজারে জুবাইয়ের জিকে আছে, খন্দকার জিকে আছে। খন্দকার জিকেটা ভালো, ওখানে অনেক তথ্য দেওয়া আছে, আমি পড়েছি ওইটা। আবার জুবাইয়ের জিকে আছে, ওখানে শর্টকাটে অনেক জিনিস বোঝানো হয়েছে, দেওয়া আছে। তারপর মেহের জিকে আছে, আরো অনেক বই আছে, MP3 আছে। ওগুলোতে তোমরা কি করবে যে প্রতি চ্যাপ্টারের শেষে দেখবে কিছু MCQ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। তোমরা ওগুলো পড়ে যাবে, 100% কমন পাবে। 100% তোমরা যে কোনো বইয়ের MCQ অংশের যে MCQ গুলো আছে, সাধারণ জ্ঞান গুলো আছে, ওগুলো তুমি কমপ্লিট করে যাও। বিউপিতে তোমার জিকে তে 100% কমন আসবে ওগুলো থেকেই। অর্থাৎ তোমার আলাদা করে কোনো থিওরি পড়ার কোনো দরকার নেই। অর্থাৎ তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেবে, তখন তোমার একটা সাধারণ জ্ঞানের টপিকের A to Z, বেসিক থেকে অ্যাডভান্স সব জেনে নিতে হবে। কারণ ওখানে কোশ্চেন আছে, নতুন নতুন কোশ্চেন, নতুন নতুন কোশ্চেন ওরা রিসার্চ করে বের করে। কিন্তু বিউপিতে এমন কোশ্চেন হয় না। বিউপিতে অলওয়েজ তোমার ইজি কোশ্চেন দিতে চায়, যাতে কম্পিটিশনটা একটু বেশি হয়। কম্পিটিশন একটু বেশি হবে, কোশ্চেন ইজি হবে, যাতে ভালো ভালো স্টুডেন্ট ওখানে চান্স পেতে পারে। এই জন্য জিকে অলওয়েজ তোমার কি করে, জিকেটা ইজি দেওয়ার চেষ্টা করে। এখানে তোমরা সাম্প্রতিক জিকে যেটা আছে এটার উপরে বেশি ফোকাস করবা, কারণ সাম্প্রতিক জিকে থেকে বিউপিতে কোশ্চেন আসি। তোমরা বেসিক বিষয় যেগুলো আগে দেখাইলাম, এই যে রেড প্ল্যানেট কাকে বলে, তারপরে যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি না কোনটি, বিভিন্ন মহাদেশ, দেশ পরিচিতি, চলমান যেসব দেশ হেডলাইনে আছে পত্রিকায়, ওইসব দেশের ইতিহাস, ওইসব দেশের বৈশিষ্ট্য, তারপর আরো কি আছে, বর্তমান যেসব ব্যক্তিত্ব যারা এখন হেডলাইনে আছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপর যারা নোবেল পুরস্কার পায় ওরা নোবেল লরেট, তারপর যারা ফিল্মে পদক পায়, অলিম্পিক গেছে কয়েকদিন আগে, অলিম্পিকের তথ্য, এগুলো তোমরা জেনে নিবা, হালনাগাদ তথ্যগুলো। আর ইতিহাসটা একটু জেনে নিবা। আর সবচেয়ে বেশি FA এর জন্য তোমাদের একটা সাজেশন হচ্ছে যে তোমরা FA এর জন্য অবশ্যই এইচএসসির যে টেক্সট বুক গুলো আছে, অর্থাৎ আমরা যেটাকে মৌলিক জিকে বলে থাকি, মৌলিক জিকে বা ইংলিশে বলা হয় বেসিক জিকে, ওইগুলো কমপ্লিট করলে সাধারণত পৌরনীতি, ইতিহাস, ভূগোল, তারপর আরো যেসব এরকম সাবজেক্ট আছে, তোমরা আর্টস যারা নিয়েছো তারা অবশ্যই কলেজের ইন্টারের যে টেক্সট বুক গুলো অবশ্যই কমপ্লিট করে যাবে। ওখান থেকে অনেক কোশ্চেন আছে, বিশেষ করে আইসিটি থেকে সাধারণ জ্ঞানে কোশ্চেন আসেই। আর আইসিটি থেকে সাধারণ জ্ঞানে কোশ্চেন আসবে, এটা হোক যে কোনো ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি আইসিটি থেকে সাধারণ জ্ঞান আসি। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে লিটারেচার। লিটারেচার এটি আমাদের জন্য একটি খুবই নতুন একটা টপিক, যে টপিকগুলো আমরা সাধারণত আমাদের অ্যাডমিশনের আগে কখনোই পড়ি না, অথবা সাধারণত লিটারেচার পড়া হয় চাকরি জীবনে একমাত্র জাহাঙ্গীরনগর, বিউপি, এই দুটো পরীক্ষাতেই লিটারেচার থেকে কোশ্চেন আসে। এখন লিটারেচার জন্য ফার্স্ট ব্যাপার হচ্ছে ইংলিশ লিটারেচার আমাদেরকে সব থেকে বেশি ঝামেলা করে। ইংলিশ লিটারেচার
এবার ইংলিশ লিটারেচারে আমি তোমাদেরকে কিছু টপিক এখানে দেখিয়ে দেবো যে টপিকগুলো থেকে কোশ্চেন এসে থাকে। ঠিক আছে? যেমন এখানে আছে পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারে মোট ৩টি পিরিয়ড আছে, অনেকে ৪টি বলে। এই পিরিয়ড গুলো তোমাদের ক্লিয়ার রাখতে হবে যে পিরিয়ড গুলো কবে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, এবং এই পিরিয়ডে, এই যে ইংলিশ লিটারেচারের পিরিয়ডে কোন কোন কবি বিখ্যাত হয়েছে। এদের ভিতরে কিছু কিছু কবি আছে, কবি সাহিত্যিক আছে যাদের জীবনী তোমাদের পড়তেই হবে, যেমন উইলিয়াম শেক্সপিয়ার। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি উইলিয়াম শেক্সপিয়ার থেকে। যেমন বাংলায় রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম থেকে কোশ্চেন আসেই, তেমনি ইংলিশ লিটারেচারে উইলিয়াম শেক্সপিয়ার থেকে কোশ্চেন আসবেই। এবং এগুলো কোথা থেকে পড়বে এগুলো আমি জানিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু কন্টিনিউ করো, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখান থেকেও কোশ্চেন আসে। দেন জেইন অস্টিন, লর্ড বায়রন, পার্সি বিশি শেলি, পিবি শেলি যাকে বলা হয়, জন কিটস। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের অনেক সুবিধা হবে এগুলো থেকে। দেন লর্ড আলফ্রেড টেনিসন, চার্লস ডিকেন, দেন জন মিল্টন, লিও টলস্টয়, উইলিয়াম সমারসেট মমো, দেন টি এস ইলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে। দেন তোমার আছে লিটারি টার্মস অ্যান্ড জিনিস। এখন এইখানে আমি যে কয়েকটা কবি সাহিত্যিকের নাম বলেছি এগুলোই সাধারণত বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষা না, সরি, বিভিন্ন ভর্তি পরীক্ষা এসে থাকে এগুলো থেকেই। এর বাইরে দুই একটা আসতে পারে, খুবই কমই আসে এগুলোর বাইরে। এখন তোমরা এগুলো পড়বে কোথা থেকে? এগুলো পড়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে তোমরা এইসব যে কবি সাহিত্যিকা রয়েছে এদের তো নাম স্ক্রিনশট দিয়ে রাখছো অথবা নোট করে রাখছো। এগুলো কি করবে? এগুলো গুগলে সার্চ করবে, যেমন টিএস ইলিয়ট লিখে গুগলে সার্চ করলে ওর সম্পূর্ণ জীবনীটা এসে যাবে। জীবনী পড়ার সময় তোমরা কোনগুলো ফোকাস করবা? কত সাল কত সালে জন্মগ্রহণ করছে, এগুলো পড়ার কোনো দরকার নেই। কত সালে জন্ম, কত সালে মৃত্যুবরণ, এগুলো থেকে আসে না সাধারণত। সবচেয়ে বেশি আসে কি? তাদের সাহিত্যকর্ম, লিটারেরি ওয়ার্কস। টিএস ইলিয়টের কি কি বিখ্যাত সাহিত্যকর্ম আছে, তার নিকনেম কি আছে, তার কোন লেখায় কোন উক্তিটি সবচেয়ে বেশি পপুলার, তারপর আর্নেস্ট হেমিংওয়ে এনার কি বিখ্যাত আম, লেখনী আছে আর্নেস্ট হেমিংওয়ে। তারপর ইনি কি কোনো ভালো পুরস্কার পেয়েছে কিনা, তারপর ইনি কোন পিরিয়ডের অন্তর্ভুক্ত, সে জ্যাকোবিয়ান পিরিয়ডের না এলিজাবেথিয়ান পিরিয়ডের বা পোস্ট মডার্ন পিরিয়ডের, কোন পিরিয়ডের তিনি, এটা জানতে হবে। এরকম করে প্রত্যেকটি কবি সাহিত্যিকের বিস্তারিত জানতে হবে। যেমন জন মিল্টন, এনার একটি লেখা আছে যে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, এই দুটোই সাধারণত জন মিল্টনের সবচেয়ে বেশি ফেমাস। তারপর লিও টলস্টয়, তারপর উইলিয়াম সমারসেট মমো, এরা হচ্ছে ইংলিশ সাহিত্যের খুব জনপ্রিয় নাম। আহ, এদের লেখনীগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। এখন হচ্ছে লিটারি টার্মস। লিটারি টার্মস অনেকগুলো, মেটাফোর, সিমিলি, আইরনি, প্যারাডক্স, তারপর আরো আছে অ্যালিটারেশন। এগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলে তোমরা আমি লাগে এটার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। লিটারি টার্মস এর যে ক্লাসটা রয়েছে এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? এখন লিটারি টার্মস কিরকম আসে? লিটারি টার্মস গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 10-20 বছর পরে লিটারি টার্মস করে একটা কোশ্চেন এসে পড়েছে। ঠিক আছে? এখন এই লিটারি টার্মস বিউপি এবং জাহাঙ্গীরনগরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রায় আসে। যেমন জাহাঙ্গীরনগরে একবার একটা কোশ্চেন এসেছিল যে হোয়াট ইজ মেটাফোর, এক্সপ্লিসিট কম্পারিজন না ইমপ্লিসিট কম্পারিজন। তো এমন করে তোমার মেটাফোর, সিমিলি খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পড়তে হবে এগুলো। দেন অ্যাওয়ার্ডস ইন লিটারেচার, নোবেল আর বুকার প্রাইজ। লিটারেচারে কি কি অ্যাওয়ার্ড আছে, যেমন নোবেল পুরস্কার এবং বুকার পুরস্কার, এই দুটো লিটারেচারে খুবই প্রেস্টিজিয়াস একটি দুটি অ্যাওয়ার্ড, খুবই খুবই তাৎপর্যপূর্ণ। এগুলো তোমার পড়তেই হবে। এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে, সাধারণ জ্ঞানও আসে, লিটারেচারেও আসে, এগুলো পড়তে হবে। এটা হচ্ছে অ্যাওয়ার্ডস, সরি এটি ডাবল বার আসছে এসআরটি। এটা হচ্ছে বাংলা লিটারেচার। এখন বাংলা লিটারেচারের জন্য আমি একটু তোমাদেরকে শর্টকাট জানিয়ে দিই যে তোমাদের মেইন বুকে যেসব সাহিত্যিক রয়েছে ওই সাহিত্যিকগুলো সম্পর্কে তোমরা যদি বিস্তারিত জেনে যাও, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আর আছে কি জসীমউদ্দিন,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর বিভূতিভূষণ চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। তো এদের যারা আরকি তোমার বইয়ের আ সাহিত্যিক রয়েছে, বইতে উল্লেখিত বাংলা ফার্স্ট পেপার বইতে, ওইগুলো যদি তোমরা কমপ্লিট করে যাও, তোমাদের বাংলা লিটারেচারের প্রায় 90% কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে কিছু কোয়েশ্চেন এসে থাকে বাংলা লিটারেচার থেকে। এগুলো যখন তোমরা জব সলিউশন কমপ্লিট করবা, তখন বাংলা লিটারেচারের কিছু কোয়েশ্চেন দেখবা, যেগুলো বারবার আসে। জব সলিউশন যখন কমপ্লিট করবে, তখন যেসব বাংলা কোয়েশ্চেন বারবার আসে, ওই কোয়েশ্চেন গুলোই আ আ ইসে বিইউপিতে রিপিট হয় বাংলা লিটারেচার থেকে। যদিও বাংলা লিটারেচার থেকে তেমন বেশি কোয়েশ্চেন আসে না, তারপরও তোমাদের এগুলো জেনে নিতে হয়। ১টা-২টো কোয়েশ্চেন এসে বললে প্রায়ই আসে, এমন না যে আসে না। আসে। ১টি-২টো কোয়েশ্চেন অনেক কিছু ফ্যাক্ট করে অ্যাডমিশন পরীক্ষায়। তো আজকে এই ১০ টি টপিকের ভিডিও এই পর্যন্তই আমি শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমি কোনো এখানে আম ভে খুব কালারফুল স্টাইলে ভিডিও করিনি। আমি খুব আমার নিজের ফেস এখানে বসাইনি। কারণ ফেস বসাতে আমার অনেক কাজ করতে হবে। ভিডিও এডিটিং করতে হবে, অনেক জিনিস। আমি চাচ্ছি যে পিওর ভাবে ভাবে তোমাদের কাছে আমার তথ্যগুলো পৌঁছাতে পারলে হয়। আশা করি ভিডিওটি দেখে তোমাদের অনেক উপকার এসেছে। তোমাদের যদি একান্তই কোনো দরকার হয়, কোনো প্রশ্ন, অবশ্যই এখানে কমেন্ট করবে, অথবা ভিডিওর নিচে আমার Facebook আইডির লিংক দেওয়া আছে। তোমরা সেখানেও আমাকে কোয়েশ্চেন করতে পারো, যেকোনো টপিকে। আমি অলওয়েজ ফ্রি আছি তোমাদের জন্য, তোমাদের সাহায্যের জন্য আমি সবসময় আছি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কারণ নতুন চ্যানেল তো, আস্তে, আস্তে একটু গ্রো করতে হবে। তো গ্রো করার জন্য তোমাদের সহায়তার দরকার। তোমরা যখন সাবস্ক্রাইব করবা, তখনই আমার আস্তে, আস্তে এখান থেকে কিছু আর্নিং হবে। যেটা আমার জন্য খুবই লাভজনক। অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখবে। চ্যানেলে অনেক সুন্দর, সুন্দর ভিডিও আমি পোস্ট করেছি। ভিডিওগুলো দেখবে, যাতে আমার অনেক সুবিধা হয়। দেন এখানে ২টো আম আ ভিডিওর লিংক আসবে। এখানে একটা ভিডিও লিংক, এখানে একটা প্লেলিস্টের লিংক। তোমরা অবশ্যই দেখবে ভিডিওগুলো, প্লেলিস্টগুলো। অনেক উপকারে আসবে তোমাদের। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।